Hello student, you are watching your favorite YouTube channel Simplified Biology and I am your teacher Dhruva Mahato. What is cleavage and what are different types of cleavage plants and cleavage types found in different types of eggs of various species is the main focus of our discussions in today's lecture. The students, in definition, it has been said that the progressive segmentations, mind it, in the definition of cleavage, it has been said that the progressive segmentations, segmentation means division, the progressive segmentations of the zygote by mitosis cell divisions. Keep remember, the division is mitosis into increasing number of cells of progressive decreasing size is called cleavage. So this is the definition of the cleavage. And the process of cleavage begins shortly after fertilization inside the fallopian tube. Anyway, let us understand this. Actually, my dear students, what happens in an activated egg, that is a fertilized egg, shortly after its fertilizations, is that the fertilized egg undergoes repeated mitosis divisions for transforming into a multicellular embryo. Actually, cleavage processটা start হয় inside the fallopian tube shortly after fertilizations. The fertilized egg or an activated egg is called the zygote. Just fertilizationের পরেই জাইগোটের কি হয়, জাইগোটের মধ্যে রিপিটেড মাইটোসিস সেল ডিভিশন স্টার্ট হয়ে যায়. This is a single celled embryo, the beginning of life of a new individuals. সেটার যখন রিপিটেড মাইটোসিস ডিভিশন হয়, সেলের সংখ্যা বেড়ে যায়. একটা সিঙ্গেল সেলড স্ট্রাকচার জাইগোট, প্রথমে এটা ভাগ হয়, ভাগ হয়ে দুটা হয়, দুটা চারটা হয়, চারটা গিয়ে এরকম আটটা হয়ে যায়. এবার আটটা সেল আবার ভাগ হবে, তো 16 সেল ভাগ হবে 32, 64, এইভাবে সেলের সংখ্যা বেড়ে যায়. And gradually কি হয়, the fertilized egg, the zygote, gradually it transforms into a multicellular embryo. এরপরে ব্লাস্টুলা স্টেজ হবে, ব্লাস্টুলার পরে গ্যাস্টুলা স্টেজ আসবে. এভাবে ধীরে ধীরে embryogenesis প্রসেসটা শুরু হয়ে যায়. But keep remember, the cleavage process actually starts shortly after fertilizations inside the fallopian tubes. এবং তার সাথে মনে রাখতে হবে যে এই যে জাইগট, এর মধ্যে যে বারবার যে ডিভিশন হচ্ছে, এটা ভাগ হয়ে যে সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, এটা কি ধরনের ডিভিশন? This is the mitosis divisions. But the most important characteristics of cleavage is that the resulting daughter cells does not show any growth at all. That is the most important things যেটা এখানে দেখা যাচ্ছে. অর্থাৎ ক্লিভেজ যেটা প্রসেস, ক্লিভেজ means it is the segmentations of the zygote into daughter cells. আর এই ক্লিভেজ প্রসেসে যা দেখা যায় সেটা হলো, এতে কোষের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, বাট রেজাল্টিং সেলস, সেলগুলির যেটা সাইজ, সংখ্যা তো বেড়ে যাচ্ছে, বাট রেজাল্টিং সেলস আর এগুলি কিন্তু গ্রোথ হচ্ছে না. The cells are only half the original size. যে এই সেলটা যখন ভাগ হবে, দুটা হবে, সেই যে দুটা সেলস হবে, হ্যাঁ, আমি এখান থেকে এই ডায়াগ্রাম থেকে আমরা বুঝবার চেষ্টা করছি, যেটা জাইগোট ভাগ হচ্ছে, দুটা সেল হচ্ছে, এই সেল দুটা কি হচ্ছে, অরিজিনাল যেটা সেল তার আধা হয়ে যাচ্ছে. এবার এই অর্ধেক হয়ে যাওয়া যেগুলি ডটার সেলস, এগুলি আবার ভাগ হচ্ছে, এরপর চারটা সেলস হচ্ছে,
এই 4টা সেল যখন ভাগ হচ্ছে তার থেকে যে ডটার সেলস তৈরি হচ্ছে সেই সেলসগুলি কি, যেটা অরিজিনাল সেলস তার হাফ। তো সেটা এখানে বলা হচ্ছে যে ক্লিভেজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ক্যারেক্টারিস্টিক্স আমরা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যেটা জাইগট তার রিপিটেড মাইটোসিস ডিভিশন হচ্ছে, কিন্তু ডিভিশনের ফলে সেলের সংখ্যা তো বেড়ে যায় কিন্তু সেলগুলির কোনো গ্রোথ হয় না। গ্রোথ না হওয়ার আগেই এই কোষগুলি আবার ভাগ হয়ে যায়। ঠিক আছে, সেটাই বলা হয়েছে এখানে, সেটাই আমি বলেছি এখানে যে কোষের সংখ্যা তো বেড়ে যায় বাট দ্য রেজাল্টিং সেলস আর অনলি হাফ দ্য অরিজিনাল সাইজ। যেটা অরিজিনাল সাইজ ছিল সেলটার তার সেটা ভাগ হয়ে যখন এটা ভাগ হয়ে যখন দুটা সেল হয় সেই ডটার সেলসগুলি এটার আধা আধা হচ্ছে। এমন না যে আধা আধা হচ্ছে, এবার এই সেলসগুলির কোনো গ্রোথ নেই, গ্রোথ না হওয়ার আগে আবার এটা ভাগ হয়ে যাবে, এগুলি ভাগ হতে আরম্ভ করবে। এভাবে যতবার ভাগ হতে থাকবে ডটার সেলস, এগুলিকে ব্লাস্টোমিয়ার্স বলে বলা হয়। ঠিক আছে, একটা জাইগোট যখন ভাগ হয় সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে অফ প্রোগ্রেসিভ ডিক্রিজিং সাইজ, আর সেই সেলসগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার্স, এগুলিকে ব্লাস্টোমিয়ার্স বলা হবে। এভাবে যত ভাগ হতে থাকবে ব্লাস্টোমিয়ারের যেটা সাইজ, কোষগুলির যেটা আকার সেটা তত বেশি ছোট হতে আরম্ভ করবে। ব্লাস্টোমিয়ার্সগুলি এইভাবে তার সাইজগুলি প্রোগ্রেসিভলি কমে যায়। বাট কিপ রিমেম্বার that the size of the nucleus and the number of the chromosomes does not diminish with the decrease in the size of the cells called the blastomeres. যেখানে কোষ বিভাজনের ফলে, জাইগোট বিভাজনের ফলে কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর অল্প আগে আমি বললাম কোষগুলির আকার ছোট হয়ে আসছে, ঠিক আছে, প্রোগ্রেসিভ ডিক্রিজিং সাইজ সেটা হচ্ছে, কিন্তু কোষ কেন্দ্র এটার মধ্যে যেটা নিউক্লিয়াস আছে, যদি আমরা যেহেতু আমরা হিউম্যান রিপ্রোডাকশন নিয়ে পড়ছি, আমি হিউম্যান যদি একটা এগ এটা হয় ধরে নিচ্ছি, তাহলে এখানে 46 ক্রোমোজোমস হবে। কোষটা যখন ভাগ হবে তখন যে দুটা সেল হবে তার মধ্যে কি হবে, প্রত্যেকটার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকবে। তো অরিজিনাল সেলটাতে 46 ক্রোমোজোম ছিল, ভাগ হওয়ার পর যে দুটা সেলস হলো তার নিউক্লিয়াসগুলির মধ্যেও কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46ই থাকবে। কোষ কেন্দ্রের যেটা ভলিউম এবং কোষ কেন্দ্রের মধ্যে থাকা যেটা ক্রোমোজোম সংখ্যা সেটা কিন্তু কমবে না, সেটা একই থেকে যাবে। এরপরে যখন এই দুটা সেল ভাগ হয়ে 4টা হবে, এই প্রত্যেকটা সেলের যে নিউক্লিয়াস আছে তার মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই থেকে যাবে। 4টা ভাগ হয়ে যা 8টা হচ্ছে, এই প্রত্যেকটার মধ্যে কিন্তু নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি থাকবে, একই থেকে যাবে। অরিজিনাল সেলে ক্রোমোজোম সংখ্যা ছিল 46, যদি আমরা হিউম্যান রিপ্রোডাকশনের কথা ধরে নিই, হিউম্যান এগের কথা আমরা ভেবে নিই। এবার আলাদা আলাদা প্রজাতির যেটা জাইগোট বা এগের মধ্যে ক্রোমোজোম সংখ্যা আলাদা আলাদা হয়, আমি এখানে হিউম্যান এগের কথা বলছি। কাজে যেটা অরিজিনাল যেটা হিউম্যান জাইগট তার যেটা নিউক্লিয়াস সেখানে 46টা ক্রোমোজোম ছিল। কোষটার বারবার মাইটোসিস ডিভিশন হচ্ছে, এতে কোষের সংখ্যা বেড়ে যাচ্ছে, এমব্রায়োটা গ্র্যাজুয়ালি একটা মাল্টি সেলুলার এমব্রায়োতে পরিণত হচ্ছে। ঠিক আছে, আর ডায়াগ্রামে আমরা দেখছি সেলের সাইজ কি হচ্ছে, ধীরে ধীরে ছোট হয়ে আসছে, কিন্তু নিউক্লিয়াসের যেটা সাইজ তার যেটা আয়তন বা ভলিউম সেটা কিন্তু একই থেকে যাবে, তার ক্রোমোজোমের সংখ্যা কিন্তু সেম থেকে যাবে। That is one of the important characteristics of cleavage. আর রেজাল্টিং সেলসগুলিকে আমি কি বললাম, যে এই যে কোষগুলি ভাগ হয়ে যে কোষের সংখ্যা বাড়ছে অফ প্রোগ্রেসিভলি ডিক্রিজিং সাইজ, এই কোষগুলিকে, এই ডটার সেলসগুলিকে বলা হয় ব্লাস্টোমিয়ার্স। And my dear students, for knowing the exact reason of it, যেটা কেন হয়, কি করে হয়, যে সেল তো ভাগ হচ্ছে, ভাগ হয়ে সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সেলের সাইজ কেন প্রোগ্রেসিভলি কমে আসছে, সাইটোপ্লাজমের পরিমাণ কেন কমে আসছে, আর পাশাপাশি নিউক্লিয়াসের যেটা আয়তন এবং নিউক্লিয়াসে থাকা ক্রোমোজোমের সংখ্যা কি করে একই থেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মাইটোসিস সেল ডিভিশন, আর মাইটোসিস সেল ডিভিশনে সবসময় ডটার সেলসের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা সেমই থেকে যায়। অরিজিনাল যেটা সেল, সেই সেলের মধ্যে যেটা ক্রোমোজোম সংখ্যা, সেই কোষটা ভাগ হওয়ার পর যে দুটা কোষ হবে, কোষগুলির মধ্যে কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই থেকে যায়। এই জন্য মাইটোসিস সেল ডিভিশনকে বলা হয়েছে ইকুয়েশনাল ডিভিশন। সেটা নিয়ে আমাদের প্রশ্ন নেই, সেটা কি করে হয়, যে ক্রোমোজোম নাম্বারটা কি করে মেইনটেইনড হয় জেনারেশন আফটার জেনারেশন সেম,
সেটা কিন্তু আমরা মাইটোসিস সেল ডিভিশন পড়ার সময় সেখানে তার মেকানিজমসটা বুঝতে পারবো। এখানে যেটা বোঝার বিষয়বস্তু সেটা হচ্ছে যে কোষগুলি ভাগ হওয়ার পর কোষের সংখ্যা তো বেড়ে যাচ্ছে, কিন্তু কোষগুলি আকারে কেন ছোট হয়ে আসছে, কেন এগুলি গ্রোথ হচ্ছে না, এই সেলসগুলি কেন গ্রোথ হয় না, এটা ভাগ হয়ে দুটা হচ্ছে, এটা ভাগ হয়ে দুটা হচ্ছে, এবার চারটা আটটা হয়ে যাচ্ছে, এই কোষগুলি কেন গ্রোথ হতে পারে না? কি কারণ? গ্রোথ না হওয়ার আগেই কোষগুলি আবার ভাগ হয়ে যাচ্ছে কেন? তো এক্সাক্ট রিজন কি সেটা যদি আমাদের জানতে হয়, দেন উই মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য সেল সাইকেল। কোষ চক্র সম্পর্কে আমাদের জানা থাকতে লাগবে। নাও the question is, what has been said in cell cycle? কোষ চক্র বা সেল সাইকেলে কি বলা হয়েছে সেটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। Actually, in cell cycle, it has been said that before division of a cell, mind it, before division of a cell, every division of a cell, the cell must grow in size. আমি আবার বলছি, listen carefully. সেল সাইকেলে কি বলা হয়েছে? In cell cycle, it has been said that before every division of a cell, the cell must grow in size by accumulating cytoplasm and must replicate its DNA during interphase. And friends, for which size of the daughter cells is maintained generation after generations. That is the reason. সেল সাইকেলের এই যেটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম থেকেই আমরা বুঝতে পারি যে when a cell arised from the pre-existing one, কারণ সেল তো আর নতুন করে তৈরি হতে পারে না, সেল অলওয়েজ arise from the pre-existing one by division. এভাবে সেলের সংখ্যা বাড়তে পারে কিন্তু সেল নিউলি ফর্মড হতে পারে না। তাই আমি বলছি এখানে যে when new cells arise from pre-existing one by division, এই কোষটা ভাগ হয়ে সেলসগুলি তৈরি হয়েছে। These new cells arised then does not enter, mind it, these new cells then does not enter directly into the division again. এটা আবার কিন্তু ডাইরেক্ট আবার ডিভিশন হবে না, but before entering into division it shows a period of rest called the interphase. That is the important. যে এই সেলটা ভাগ হয়ে যে দুটা সেলস হলো ডটার সেলস, সেল সাইকেলে এটাই বলা হয়েছে যে এইভাবে ডটার সেলস যেগুলি তৈরি হয় সেগুলি কিন্তু ডাইরেক্ট আবার ডিভিশন হয় না। ঠিক ডিভিশনের আগে এই সেলগুলির একটা প্রিপারেশন ফেজ থাকে যেখানে সেলগুলি নিজেকে প্রিপেয়ার করে ফর দ্য ডিভিশন। দ্যাট প্রিপারেটরি ফেজ ইজ কল্ড দি ইন্টারফেস। মাঝখানে তার একটা ইন্টারফেস আছে। তো মাঝখানে একটা বিশ্রামকাল থাকছে। যদিও সেলটার মাঝখানের এই অবস্থাটাকে রেস্টিং ফেজ বলে বলা হয়, কিন্তু আসলে এই সময় সেল একটার ভিতর কিন্তু দ্য মেটাবলিক অ্যাক্টিভিটিস অকার্স এট এ ট্রিমেন্ডাস রেট, ফর হুইচ দ্য সেল গ্রোজ ইন সাইজ along with the DNA replications and all the growth related changes that takes place in a cell prior to its division, that means during interphase, takes place, and the interphase is divided into 3 subphases. যে এই যে মাঝখানে যে একটা বিশ্রামকাল আছে, রেস্টিং পিরিয়ডস কল দি ইন্টারফেস, সেখানে সমস্ত গ্রোথ রিলেটেড প্রসেসগুলি চলে সেলের মধ্যে, তার জন্য সেলের গ্রোথ হয়। পাশাপাশি সেলের যে নিউক্লিয়াস সেখানে ডিএনএ রেপ্লিকেশনস হয়, ডিএনএ কোয়ান্টিটি সেখানে ডাবল হয়। তো মাঝখানের এই ইন্টারফেস, এখানে যে সমস্ত কাজ হয় গ্রোথ রিলেটেড প্রসেস, সেগুলিকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে ঠিক এখানে সেটাই দেখানো হয়েছে, যেমন এখানে নিউ সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস, এখানেও কিছু নিউ সেলস দেখানো হচ্ছে দ্যাট অ্যারাইজ ফ্রম দি প্রি এক্সিস্টিং সেলস। প্রথমে কি হয়, এরকম যেগুলি নিউ সেলস, সেই সেলসগুলির প্রথমে একটা প্রাইমারি গ্রোথ হয়, আকারে তার বড় হয়, তার সাইটোপ্লাজমের পরিমাণটা বেড়ে যায়। এই যেটা প্রাইমারি গ্রোথ,
This is called the first growth phase, called the G1 phase. এই সময় সেলটার মধ্যে কি হবে, আরএনএ প্রোটিন সিনথেসিস হবে, সেল গ্রোথ হবে, নিউক্লিয়াসের গ্রোথ হবে, হিস্টন ফরমেশন হবে, নিউক্লিওটাইড দ্য বিল্ডিং ব্লক অফ নিউক্লিক অ্যাসিডস এগুলি ফরমেশন হবে, এটিপি মলিকুলস তৈরি হবে, সেল অর্গানিলিস সেগুলির সংখ্যা বৃদ্ধি পাবে। এভাবে কি হবে, প্রথম অবস্থায় জাস্ট এ নিউলি অ্যারাইজ সেলস ইট এন্টার্স ইনটু এ গ্রোথ ফেজ, ইট ডাজ নট ডাইরেক্টলি এন্টার ইনটু দ্য ডিভিশন, সরাসরি ডিভিশন এন্টার করে যায় না, ডিভিশন এন্টার করার আগে ইট এন্টার্স ইনটু এ গ্রোথ ফেজ, যেখানে গিয়ে সেলটার কি হয়, প্রথম অবস্থায় গ্রোথ হয়। after attaining growth in the G1 phase, তারপর কি হয়, তারপর সেই সেলটার যেটা নিউক্লিয়াস, ইতিমধ্যে সেলটার গ্রোথ হয়ে গেছে, এরপর তার নিউক্লিয়াসের মধ্যে কি হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ এর কোয়ান্টিটি ডাবল হয়, পাশাপাশি ওই সময় কি হয়, হিস্টন ফরমেশন হয়। তো এই ফেজটাকে বলা হচ্ছে এস ফেজ। এন্ড আফটার ডিএনএ রেপ্লিকেশন সেলটার মধ্যে কি হয়, ফার্দার গ্রোথ, ওর গ্রোথটা আরো ফার্দার কন্টিনিউ করে। এরপরেও সেলটার মধ্যে ডিএনএ পরিমাণটা বেড়ে যাওয়ার পরেও সেলটার মধ্যে আরো কিছু গ্রোথ হতে আরম্ভ করে। দ্য সেকেন্ড ফেজ গ্রোথ ইজ কল্ড দ্য G2 ফেজ। এই সময় আরএনএ প্রোটিন ফরমেশন হবে, সেন্ট্রোজোম তার ডুপ্লিকেশনস হবে, সেল অর্গানিলি যেমন মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডির সংখ্যা বৃদ্ধি পাবে, এগুলি হবে। এবং ধীরে ধীরে সেলটা নিজেকে কি করবে, আবার প্রিপেয়ার করে নিবে, ও নিজেকে তৈরি করে নিবে ফর দ্য ডিভিশন। এরপরে কি হবে, সেই সেলটার, তারপরে সেলটা এবার এন্টার করবে ইনটু দ্য ডিভিশন প্রসেস। প্রথমে তার নিউক্লিয়াসের ডিভিশন হবে, একটা সেল তার ভিতরে দুটা নিউক্লিয়াস এসে যাবে। The nuclear division is called the karyokinesis, সেটা চারটা স্টেজে হবে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। যেখানে গিয়ে নিউক্লিয়াসের ডিভিশন শেষ হয়, তারপরে আরম্ভ হয় তার সেল সাইটোপ্লাজম সেগমেন্টেশন কল দি সাইটোকাইনেসিস। এরপরে তার সাইটোপ্লাজমের সেগমেন্টেশন হবে, সেলটা ভাগ হয়ে দুটা আবার ডটার সেলস তৈরি হবে, স্মল সাইজড। এবার ওই একইভাবে এই দুটা ডটার সেলস যে তৈরি হলো, এরা আবার এই সেলসগুলিও আবার দে নেভার উইল ডাইরেক্ট এন্টার ইনটু দ্য ডিভিশনস, বরঞ্চ এই সেলসগুলি আবার ডিভিশনে এন্টার করার আগে আবার সেলসগুলির কি হবে, গ্রোথ হবে, তার ডিএনএ রেপ্লিকেশনস হবে, তারপরে ফার্দার আরো গ্রোথ হবে, দেন দে উইল এন্টার ইনটু দি সেল ডিভিশনস এগেন। তার আগে তো হচ্ছে না। আর যার ফলে কি হয়, যেটা অরিজিনাল সেল, যেটা ভাগ হয়ে ডটার সেলস তৈরি হচ্ছে, ডটার সেলসগুলি আবার কি করে, দে শোজ দ্য গ্রোথ বাই অ্যাকুমুলেটিং দ্য সাইটোপ্লাজম and attain the size of the original cells. যে সেলটা ভাগ হয়ে দুটা নতুন সেলস তৈরি হয়েছে, প্রথম অবস্থায় সেলগুলি স্মল সাইজ হয়ে থাকে, পরবর্তীতে সেলসগুলি নিজের গ্রোথ করে নিজের মধ্যে গ্রোথ করে সেলসগুলি আবার কি হয়, যেটা প্যারেন্ট সেল, সেই সেলের যেটা সাইজ, সেই সাইজ প্রাপ্ত হয়, লাভ করে। যার জন্য কি হয়, জেনারেশন আফটার জেনারেশন সেলের যেটা সাইজ, তার যেটা মাস, সেটা মেনটেইনড হচ্ছে। But in case of cleavage, the cells so formed of progressive decreasing size. Why? এখন প্রশ্ন তো সেটাই ছিল না, যে এটা তো যা দেখলাম আমরা সেল সাইকেলে, যে সেল সাইকেলের যেটা নিয়ম বা নীতি, সেটা হচ্ছে একটা সেল ভাগ হওয়ার পর যেগুলি ডটার সেলস তৈরি হবে, এরপর সেই ডটার সেলসগুলির আবার কি হবে, গ্রোথ হবে, দে উইল শো দি গ্রোথ, তারপরে গিয়ে ভাগ হবে। কিন্তু এখানে এমন কি হচ্ছে যে সেল ডিভিশনের পরে যেগুলি ডটার সেলস তৈরি হচ্ছে, সেগুলির আর গ্রোথ হচ্ছে না, শুধু ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তারপর ভাগ হয়ে যাচ্ছে। যার জন্য যতবার ভাগ হতে থাকবে সেলের সংখ্যা তো বাড়বে, কিন্তু সেলের সাইজ কমে যাচ্ছে। Actually the reason is that during every interval, that is interphase, which occurs prior to every cell division, ঠিক আছে, এই যে ব্লাস্টোমিয়ার্স গুলি আছে বা সেলস আছে, ডাজ নট গ্রো এট অল, এগুলির মধ্যে কোনো বৃদ্ধি হয় না, only the DNA replication occurs. Actually in case of cleavage during interphase, means resting periods, both G1 and G2 phase are absent minded. This is the important defines points between normal mitosis cell divisions and cleavage.
Cleavage is basically a mitotic cell division, but there remain some differences. The difference point is that in case of cleavage, though it is a mitosis cell division, but in its interface, যে প্রত্যেকবার একটা সেল ভাগ হওয়ার আগে তার যেটা ফেজ থাকে কল দি ইন্টারফেস, যেখানে সেলের গ্রোথ হয়, ডিএনএ অ্যাপ্লিকেশন হয়, ক্লিভেজের ক্ষেত্রে শুধু ডিএনএ অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু সেলটার কোনো গ্রোথ হচ্ছে না। So keep remember, in case of cleavage, both G1 and G2 phase are absent, and that is the reasons. সেটাই কারণ যে ক্লিভেজ প্রসেসে কি হয়, যেগুলি ব্লাস্টোমিয়াস তৈরি হয় তার সাইজটা প্রোগ্রেসিভলি কমে যেতে থাকে, কিন্তু নিউক্লিয়াসের যেটা সাইজ এবং তাতে থাকা ক্রোমোজোমের সংখ্যাটা কনস্ট্যান্ট থেকে যায়। দ্যাট ইজ দ্য রিজন, বিকজ বোথ G1 ফেজ অ্যান্ড G2 ফেজ আর অ্যাবসেন্ট, অর্থাৎ সেলটার গ্রোথই হয় না, এই ফেজটাই নাই। ডাইরেক্ট সেলটার মধ্যে কি হচ্ছে, ডিএনএ অ্যাপ্লিকেশন হচ্ছে, ডিভিশন হয়ে যাচ্ছে। এই সেলটার যে গ্রোথ হবে, এই গ্রোথ হতে পারে না। বোথ G1 and G2 phase are absent in case of cleavage. Only the S phase and M phase works. শুধু এই দুটা ফেজ কাজ করে সেখানে, আর যার জন্য সেলের গ্রোথ হতে পারে না। And for this, আর এর জন্য অ্যাকচুয়ালি কি হয়, there is no change occurs. Keep remember. And for this, there is no change occurs in total mass of the embryo during cleavage. And this proves that there is no growth in the cytoplasm of the blastomeres. আমরা যদি এই ডায়াগ্রামটাতে দেখি, এতে একটা ফার্টিলাইজড এগ, জাইগট, দিস দ্য সিঙ্গেল সেলড এমব্রায়ো, এটা ভাগ হয়ে যাচ্ছে, এমব্রায়োটা গ্র্যাজুয়ালি মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হচ্ছে, এমব্রায়োতে সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু তার যেটা মাস, ভর, তার যেটা ভলিউম, সেটা কিন্তু একই থেকে যায়। তার কারণ হচ্ছে যে এই সেলটা জাইগোট ভাগ হওয়ার পর যখন সেলের সংখ্যা বাড়ে, সেলগুলির কোনো গ্রোথ হয় না, এর মধ্যে কোনো নিউ সাইটোপ্লাজম অ্যাকুমুলেশনস হচ্ছে না, এখানে কোনো সাইটোপ্লাজমের বায়োসিনথেসিস হয় না, শুধু সেগমেন্টেশন হয়ে যায়। যার ফলে কি হয়, অরিজিনাল যেটা সিঙ্গেল সেল এমব্রায়ো জাইগোট, তার যেটা টোটাল মাস, সেটা যখন একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হয়, ব্লাস্টুলা বা মলুলা, সেখানেও কিন্তু তার ভর বা মাস কি থাকে, একই থেকে যায়। আর এই যে সেলস বা ব্লাস্টোমিয়ারের সাইজ যে ছোট হয়ে আসে না, ছোট হয়ে আসার কারণটা কি আমি অল্প আগে এক্সপ্লেইন করলাম, দ্যাট ইজ ডিউ টু অ্যাবসেন্স অফ গ্রোথ ফেজ। G1 and G2 ফেজ ইজ অ্যাবসেন্ট। এর একটা কিন্তু এমব্রায়োলজিক্যাল সিগনিফিকেন্স আছে, এমনি না। সেলসগুলি আকার ছোট হয়ে আসার কারণটা কি, নিশ্চয়ই এখানে সিগনিফিকেন্স আছে। দ্য প্রসেস ইজ ন্যাচারালি সিলেক্টেড। আর এখানে সিগনিফিকেন্সটা হলো সেল বিকামস মোর মেটাবলিক্যালি অ্যাক্টিভ বিকজ such nucleus have less cytoplasm to control. কোষকেন্দ্রের তুলনায় সাইটোপ্লাজমের আয়তন কমে আসে। আগে একটা কোষকেন্দ্রের তুলনায় সাইটোপ্লাজম বেশি ছিল, এবার কিন্তু কোষকেন্দ্রের তুলনায় সাইটোপ্লাজমের আয়তন কমে আসলো। এই সেলগুলি যখন আরো ভাগ হবে, কোষকেন্দ্রের সাইজ তো একই থাকবে, কিন্তু তার তুলনায় সাইটোপ্লাজমের পরিমাণ আরো কমে আসবে। যার ফলে কি হয়, the metabolic activities occurs at a tremendous rate. It involves the breakdown of desired food materials, synthesis of nucleic acids, formation of proteins like tubulin, and oxygen consumption is also greatly increased during cleavage. Keep remember. এবং ব্লাস্টোমিয়ারের সাইজ যত কমে আসবে, ততই এর মেটাবলিক অ্যাক্টিভনেস বেড়ে যাবে। That is the most important embryological significance of cleavage. যে কেন এখানে মাইটোসিস সেল ডিভিশন নরমালি কেন হচ্ছে না, কেন এখানে G1 G2 ফেজ অ্যাবসেন্ট হচ্ছে, তার এটাই হচ্ছে তার এমব্রায়োলজিক্যাল গ্রেট সিগনিফিকেন্স। না হলে এই সেলসগুলি কি হতো, মেটাবলিক্যালি এগুলি স্লো থাকতো। কারণ নিউক্লিয়াসের পক্ষে যতবার ডিভিশন হবে, সেই নিউক্লিয়াসটা কি হয়, তার চারপাশের সাইটোপ্লাজমটা তার কমে আসে, তার ফলে কি হয়, তার কন্ট্রোলটা বেড়ে যায়। That is the reason, that is the significance of the cleavage. Another characteristics of cleavage is that new cell to cell interconnections such as tight junctions and gap junctions etc. are formed.
which help in keeping adhering of all the blastomeres together. Otherwise কি হতো? They will be separated, no embryo will be formed. যেভাবে একটা সেল ভাগ হয়ে সংখ্যায় বেড়ে যাচ্ছে, এবারে সেলগুলি একটা আরেকটার সঙ্গে যদি এরকম ভাবে আটকে না থাকে, ফিক্সড হয়ে না থাকে, তাহলে কি হবে? এগুলি সব সেপারেট হয়ে যাবে, এমব্রায়ো ফর্মেশন হবে না। কাজেই ক্লিভেজের সময় আর একটা ইম্পর্টেন্ট যে ঘটনা ঘটে সেটা কি, জাইগোটটা ভাগ হচ্ছে, সেলের সংখ্যা বেড়ে যাচ্ছে, প্রোগ্রেসিভলি ডিক্রিজিং সাইজ, দ্যাটস ফাইন। কিন্তু সাইমালটেনিয়াসলি কি হয়, এই সেলগুলির মাঝে বিটুইন দ্য ব্লাস্টোমিয়ার্স নানা ধরনের ইন্টারসেলুলার জাংশনস তৈরি হয়, টাইট জাংশনস, গ্যাপ জাংশনস, এগুলি জাংশনস তৈরি হয়। যে জাংশনসগুলি, যে স্ট্রাকচারগুলি অ্যাকচুয়ালি কি করে, রেজাল্টিং ব্লাস্টোমিয়ার্সগুলিকে কি করে, একটাকে আরেকটার সঙ্গে আটকে রাখে, বেঁধে রাখে, ধরে রাখে, যাতে এগুলি সেপারেট হয়ে যেতে না পারে। অ্যান্ড কিপ রিমেম্বার, এই যে ব্লাস্টোমিয়ার্সগুলির মাঝে যে নানা ধরনের যে জাংশনস তৈরি হয়, তার মধ্যে যেটা আমি গ্যাপ জাংশনের কথা বললাম, সেগুলি যেমন ব্লাস্টোমিয়ার্সগুলিকে একটাকে আরেকটার সঙ্গে আটকে রাখে, পাশাপাশি কিন্তু গ্যাপ জাংশনস অলসো হেল্প অ্যাজ এ চ্যানেল ফর এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস বিটুইন দ্য ব্লাস্টোমিয়ার্স। তো এগুলি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। অ্যান্ড অলসো মাই ডিয়ার স্টুডেন্টস, অলসো কিপ রিমেম্বার দ্যাট the early cleavage divisions. Keep remember that the early cleavage divisions occur synchronously. That is, all blastomeres divide simultaneously, means প্রথম দিকে যখন ভাগ হতে শুরু করে, যেমন একটা আছে, এটা দুটা হবে, ভাগ হয়ে দুটা হচ্ছে, এই দুটা ব্লাস্টোমিয়ার যখন ভাগ হবে, একসাথে ভাগ হবে, আরম্ভ করবে, দুটা কি হলো, চারটা হলো, এই চারটা ব্লাস্টোমিয়ার যখন ভাগ হবে, একসাথে ভাগ হতে শুরু করবে, ডিভিশনটা সাইমালটেনিয়াসলি চলে, চারটা আটটা হচ্ছে, আটটা যখন ভাগ হবে সাইমালটেনিয়াসলি ভাগ হবে, একসঙ্গে ভাগ হবে। কিন্তু পরের দিকে গিয়ে, ডিউরিং দ্য লেট ক্লিভেজ, পরের দিকে গিয়ে কি হয়, শেষের দিকে গিয়ে কি হয়, দ্য ক্লিভেজ, দ্য ডিভিশনস বিকাম এসিনক্রোনাস, মিনস বিকাম ডিসকন্টিনিউয়াস। তখন এই ব্লাস্টোমিয়ার্সগুলির মধ্যে কোনো সাইমালটেনিয়াস ডিভিশন হয় না, ডিসকন্টিনিউয়াসলি ডিভিশন হয়, আগে পিছিয়ে ডিভিশনস হতে আরম্ভ করে। Anyway, friends, finally the cleavage converts the egg into a compact mass of blastomeres called the morula. এভাবে আফটার ফার্টিলাইজেশন যেটা জাইগোট তৈরি হয়, সেটার যে রিপিটেড মাইটোসিস ডিভিশন আরম্ভ হয় শর্টলি আফটার ফার্টিলাইজেশন, অ্যান্ড দ্যাট স্টার্ট উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব, অ্যাজ আই সেড। সেটা কিন্তু ধীরে ধীরে কি হয়, প্রথমে দুটা, চারটা, আটটা, 16টা, 32টা, এইভাবে 64, এইভাবে কিছু ব্লাস্টোমিয়ার্স যখন তৈরি হয়, এই 64 বা 32 ব্লাস্টোমিয়ার্স দিয়ে তৈরি হওয়া যেটা এমব্রায়ো বডি, সেটা কি, সেটা একটা কম্প্যাক্ট স্ট্রাকচারস তৈরি হয়, কম্প্যাক্ট একটা এমব্রায়ো বডি তৈরি হয় ফার্স্ট, মেড আপ অফ 32 আর 64 ব্লাস্টোমিয়ার্স। এখন যেমন 8টা সেল আছে, ভাগ হয়ে এরপরে কি হবে, সেটা 16টা হবে, 16টা 32টা হবে, 32টা 64টা হবে, এরকম ব্লাস্টোমিয়ার্সগুলি একসঙ্গে যুক্ত হয়ে যেটা কম্প্যাক্ট এমব্রায়ো বডি ফর্মেশন করে, দ্যাট ইজ কল্ড দি মরুলা। অবশ্য দ্যাট আলটিমেটলি ট্রান্সফর্ম ইনটু দ্য ব্লাস্টুলা, সেই স্ট্রাকচারটা কিন্তু এরপরে ব্লাস্টুলাতে কনভার্ট হয়ে যায়, হ্যাভিং এ ইউনিলেয়ার্ড থিক ব্লাস্টোডার্ম অ্যারাউন্ড এ সেন্ট্রাল স্পেস কল্ড দি ব্লাস্টোসিল। সেই যেটা কম্প্যাক্ট এমব্রায়ো বডি, সেটা ধীরে ধীরে এরপরে কি হয়, তার মাঝখানে একটা স্পেস তৈরি হয়, গ্র্যাজুয়ালি দ্যাট স্পেস রিমেন ফিল্ড উইথ এ ফ্লুইড কল্ড দি ব্লাস্টোসিলিক ফ্লুইড, এবং তার মধ্যে থাকা সমস্ত ব্লাস্টোমিয়ার্সগুলি কি করে, চারদিকে একটা ওয়াল ফর্মেশন করে দেয়, এই ব্লাস্টোমিয়ার দিয়ে তৈরি এই ওয়ালটাকে বলা হবে কি, ব্লাস্টোডার্ম। এভাবে একটা সিঙ্গেল সেলড এমব্রায়ো তার প্রোগ্রেসিভ এমব্রায়োজেনেসিস চলতে থাকে, প্রথমে সেটা মরুলা স্টেজ অ্যাচিভ করে, এরপরে মরুলাটা এরপরে গিয়ে ব্লাস্টুলা স্টেজ লাভ করে, এভাবে তারপরে সেটা গিয়ে গ্যাস্ট্রুলা স্টেজে পৌঁছাবে, এভাবে এমব্রায়োজেনেসিসটা কি হতে থাকে, প্রোগ্রেস হতে থাকে। Anyway, my dear students, now I will discuss the different plans of cleavage. অর্থাৎ cleavage means segmentations of an activated egg or zygote, as I said. আর এই ক্লিভেজ বিভিন্ন ডাইরেকশনে হতে পারে, ঠিক আছে, এটা বিভিন্ন ডাইরেকশনে ক্লিভেজ হতে পারে। যেমন এই ডায়াগ্রামটাতে আমরা দেখছি, বিভিন্ন ডাইরেকশনসে হতে পারে, এটা এই ডাইরেকশনে হতে পারে, এই ডাইরেকশনে হতে পারে,
বিভিন্ন ডাইরেকশনে। ক্লিভেজ মিনস সেগমেন্টেশন, অর্থাৎ যেটা ফার্টিলাইজড এগ বা অ্যাক্টিভেটেড এগ সেটার সাইটোপ্লাজমের সেগমেন্টেশন হবে। সেই সাইটোপ্লাজমের যেটা সেগমেন্টেশন হবে সেটা কোন ডাইরেকশনে হবে, ঠিক আছে? এই ডাইরেকশনটা কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। যেমন এখানে আমরা দেখছি এটা একটা ভার্টিক্যাল ডাইরেকশনে ক্লিভেজ হচ্ছে, এটাও ভার্টিক্যাল ডাইরেকশনে ক্লিভেজ হচ্ছে, এটা আবার দেখছি হরাইজন্টাল ডাইরেকশনে ক্লিভেজ হচ্ছে। তো এই যেটা ক্লিভেজ, দ্যাট মিনস সেগমেন্টেশনস অফ দ্য সাইটোপ্লাজম, সেটা বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন ডাইরেকশনে হতে পারে। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, the direction or the plan of cleavage is determined. Keep remember, the plan of cleavage, the cleavage বা যেটা সাইটোপ্লাজমের সেগমেন্টেশনটা কোন ডাইরেকশনে হবে, এটা কি ভার্টিক্যাল ডাইরেকশনে নাকি ইকুয়েটোরিয়াল ডাইরেকশনসে, কোন ডাইরেকশনসে হবে অ্যাকচুয়ালি, দ্যাট ইজ ডিটারমিনড বাই দি পজিশন অফ দি মাইটোটিক স্পিন্ডেল। আমি আবার রিপিট করছি যে এই যে ক্লিভেজ কোন প্ল্যানে হবে, কোন ডাইরেকশনে হবে, দ্যাট ইজ 100% ডিটারমিনড বাই দি পজিশন অফ দি মাইটোটিক স্পিন্ডেল of the dividing egg or the blastomeres. But how? সেটা কেমন করে হয়? স্পিন্ডিল কেমন করে ক্লিভেজটা কোন অ্যাঙ্গেলে হবে, কোন ডাইরেকশনে একটার সেগমেন্টেশন হবে, সেটাকে স্পিন্ডিলের পজিশন কি করে ডিটারমিন করে, কি করে নির্ধারিত করে? চলো ये भी समझ लेते हैं। Actually this diagram will help us in understanding the reasons. Actually এখানে এই ডায়াগ্রামে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এটা একটা মাইক্রোলিসাইথেল এগ অর মেবি এ এলসাইথেল এগ। আর মনে আছে না যে এলসাইথেল এগ এন্ড মাইক্রোলিসাইথেল এগ এর ক্যারেক্টারিস্টিক্স কি? এলসাইথেল এগ মিন্স এগ উইদাউট ইয়ক, এক্সাম্পল হিউম্যান এগস, and microlysaithel eggs means egg with little amount of yolk, আর যেটা সামান্য মাত্রা ইয়ক থাকে that remain uniformly distributed in the ooplasm. তো একটা মাইক্রোলিসাইথেল এগ বা হোমোলিসাইথেল এগ, মাইক্রোলিসাইথেল এগকে আমরা আইসোলিসাইথেল এগও আমরা বলতে পারি। এবং শর্টলি আফটার ফার্টিলাইজেশন, যখন এরকম একটা এগ যখন ফার্টিলাইজড হয় তারপরে তার মধ্যে কি হয়, অ্যাজ আই সেড, just after fertilization the activated egg start mitosis division. আচ্ছা, তো এই যেটা এগ এর যেটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা ঠিক মাঝখানে ছিল। অ্যাজ এ রুল, নিয়ম অনুসারে নিউক্লিয়াসের পজিশনটা একদম মাঝখানে থাকে। এবার যখন এই অ্যাক্টিভেটেড এগ বা জাইগট এটার যখন ডিভিশন প্রসেস স্টার্ট হয়, আমরা জানি মাইটোসিস সেল ডিভিশন প্রথমে প্রোফেজ হবে, তারপরে মেটাফেজ হবে, তারপরে অ্যানাফেজ হবে। অ্যানাফেজ স্টেজে আমরা কি পাই, সেখানে কোনো নিউক্লিয়াস পাচ্ছি না, কারণ যে নিউক্লিয়াসটা মাঝখানে ছিল সেই নিউক্লিয়াসটা ডিজেনারেট করে যায়, তার নিউক্লিয়ার এনভেলপগুলি ভেঙে যায় এবং তার ভিতরের ক্রোমোজোমগুলি কি হয়, এক্সপোজড হয়ে যায় উইদিন দ্য এগ সাইটোপ্লাজম। আর এই এক্সপোজড যেগুলি ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতর থেকে বের হয়ে আসা যেগুলি ক্রোমোজোম, সেগুলির ইকুয়াল সেগ্রিগেশন, সেগুলির ইকুয়াল ডিস্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য অপোজিট পোল, যে দুটা মেরুতে দুই সাইডে ক্রোমোজোমগুলিকে সমানে সমানে ভাগ করে নেওয়ার জন্য যেটা ফাইব্রাস স্ট্রাকচার তৈরি হয়, হুইচ ইজ মেড আপ অফ মাইক্রোটিউবুল প্রোটিন, ইজ কল্ড দি স্পিন্ডিল। অ্যানিমেল সেলের ক্ষেত্রে স্পিন্ডিলের দুটা পোলস থাকে, মেড আপ অফ সেন্ট্রিওল পেয়ার অর অ্যাস্টার, দ্যাটস ওয়াই দ্য অ্যানিমেল সেল স্পিন্ডিল আর কল দি অ্যাম্ফিঅ্যাস্টাল স্পিন্ডিল। এই যেটা মাইটোটিক স্পিন্ডিল, এর একটা গ্রেট কিন্তু একটা সিগনিফিকেন্স আছে ইন সেল ডিভিশন। এর বেসিক কাজ হচ্ছে ইট হেল্পস ইন সেপারেশন অ্যান্ড সেগ্রিগেশনস অফ দি ক্রোমোজোমস টুয়ার্ডস দ্য অপোজিট পোল ইন ইকুয়াল নাম্বারস। তো এরপরে কি হবে, যখন এরকম স্পিন্ডিল ফর্মেশন হয় ডিউরিং অ্যানাফেজ স্টেজ, অ্যাকচুয়ালি মেটাফেজ স্টেজে স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, অ্যানাফেজ স্টেজে ক্রোমোজোমগুলি কি হয়, অপোজিট পোলে এগুলি মুভ করতে আরম্ভ করে, দ্যাট ইজ কল্ড দি অ্যানাফেজিক মুভমেন্টস। অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা কি পাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যানাফেজ আমরা কি পাচ্ছি, ক্রোমোজোমসগুলি দুই মেরুতে গিয়ে জমা হয়ে যায় এবং এই জমা হয়ে যাওয়া ক্রোমোজোমগুলির চারপাশে নতুন করে কি তৈরি হবে, নিউক্লিয়ার মেমব্রেন, দ্যাট কমপ্লিট দ্য অ্যাক্ট অফ টেলোফেজ। সেখানে গিয়ে টেলোফেজ শেষ হয়, অ্যান্ড আফটার কমপ্লিশন অফ দ্য টেলোফেজ এবার আরম্ভ হবে
সেল সাইটোপ্লাজম সেগমেন্টেশন হুইচ ইজ কল্ড দি ক্লিভেজ। এবার এর সেল সাইটোপ্লাজমটার সেগমেন্টেশন আরম্ভ হবে। আর এই যেটা সেল সাইটোপ্লাজম যেটা সেগমেন্টেশন হবে তার একটা নিয়ম আছে। নিয়মটা কি? সেটা হচ্ছে এই যে পোল দুটো আছে স্পিন্ডেলের, তার পোল দুটার মাঝে যেটা কানেক্টিং এক্সিস, মিডিল এক্সিস, তার রাইট অ্যাঙ্গেলে সাইটোপ্লাজমের সেগমেন্টেশন হবে, রাইট অ্যাঙ্গেলে। আর সেটা উপর বা নিচ দিয়ে না, এই যে স্পিন্ডিল ফর্মেশন হয়েছে তার যেটা ইকুয়েটর, ঠিক তার ইকুয়েটরের মধ্য দিয়ে যাবে। ঠিক আছে? যে সাইটোপ্লাজমের সেগমেন্টেশনটা কি হবে? দুটা পোলকে কানেক্ট করা যেটা মিডিল এক্সিস, তার রাইট অ্যাঙ্গেলে সবসময় সাইটোপ্লাজমের সেগমেন্টেশন হয়। আর সেটাও উপর নিচ দিয়ে যাবে না, সেটা সবসময় সেগমেন্টেশনটা কোন দিক দিয়ে হবে? যেটা স্পিন্ডিল ফর্মেশন হয়েছে ঠিক তার যেটা ইকুয়েটর তার মধ্য দিয়ে হবে, যেটা এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে। সেগমেন্টেশনটা ঠিক মাঝখান দিয়ে গেছে, যেটা মাঝখানে স্পিন্ডিল ছিল ঠিক তার ইকুয়েটরের মধ্য দিয়ে পাস হয়েছে at right angles to the middle axis that connect these two poles. That is the rule. আর যার জন্য কি হয়েছে, এখানে দুটা একটা সেল ভাগ হয়ে দুটা ইকুয়াল সাইজ ব্লাস্টোমিয়ার্স তৈরি হয়েছে। তো এই ধরনের যেটা ক্লিভেজ সেটাকে বলা হবে ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ, কারণ এখানে সেগমেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরকম না যে সেগমেন্টেশনটা হাফ ডান, আধা এসে থেমে গেছে। সেগমেন্টেশন ইজ কমপ্লিট। সাইটোপ্লাজম দুটা খণ্ডে সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। এখানে সাইটোপ্লাজম কোনো জায়গায় অবিভক্ত থেকে যায় নাই, সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। দ্যাট ইজ কল দি হলোব্লাস্টিক ক্লিভেজ। আমরা অল্প পরেই পাবো। আর যেহেতু এখানে এই হলোব্লাস্টিক ক্লিভেজের ফলে সেল দুটা যে তৈরি হয়েছে সমান আকারে, তাই এই ধরনের ক্লিভেজকে বলা হবে ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ, যেটা অবশ্যই আমরা অল্প পরে পাচ্ছি। এবার আমরা এই কেসটাতে আসি। এটা হচ্ছে একটা মেসোলিসাইটেল এগ। মেসোলিসাইটেল এগের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে ইয়কের পরিমাণটা একটু বেশি থাকে। আর একথাটা মনে রাখতে হবে যে এগের কিন্তু একটা অ্যানিমেল পোল, একটা ভেজিটেল পোল হয়। ভেজিটেল পোল হচ্ছে যেদিকে ইয়ক জমা হয়ে থাকে, আর যে দিকটাতে ইয়ক ফ্রি মেটাবলিক্যালি অ্যাক্টিভ নিউক্লিয়াস কন্টেনিং সাইটোপ্লাজম থাকে সেই সাইটটাকে বলা হয় অ্যানিমেল পোল। তো ব্যাপার কি হয়, যেগুলি এগে ইয়ক বেশি থাকে, ফর এক্সাম্পল মেসোলিসাইটেল বা টেলোলিসাইটেল এগ, সেগুলিতে কি হয়, মেটাবলিক্যালি অ্যাক্টিভ ইয়ক ফ্রি সাইটোপ্লাজমের পরিমাণটা কমে আসে। এখানে যেমন সমস্ত ব্যাপারটাই কিন্তু মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজম, কিন্তু এখানে এগের মধ্যে থাকা মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমের পরিমাণ কিন্তু কমে আসছে, কারণ বাকি পার্টটা ভেজিটেল পোল দিয়ে কি দিয়ে ভরা, ইয়ক দিয়ে ভরা। আচ্ছা, এতে কি হয় অ্যাকচুয়ালি, এই যেটা এখানে যখন স্পিন্ডিল ফর্মেশন হবে, মাইন্ড ইট, এখানে যখন স্পিন্ডিল ফর্মেশন হবে সেই স্পিন্ডিলটা কিন্তু এরকম ভাবে তৈরি হবে না, কারণ এই পোলটা এখানে গিয়ে ফর্মেশন হতে পারবে না, বিকজ দিস পার্ট ইজ অকুপাইড বাই ইয়ক। কাজে স্পিন্ডিলটা এখানে স্পিন্ডিল যেটা ফর্মেশন হবে দ্যাট উইল বি লিমিটেড উইদিন দিস মেটাবলিক্যালি অ্যাক্টিভ ইয়ক ফ্রি সাইটোপ্লাজম। এর মধ্যে স্পিন্ডিলটা ফর্মেশন হতে লাগবে। বুঝা যাচ্ছে? তো এবার কি হবে, আফটার কমপ্লিট দ্য অ্যাক্ট অফ অ্যানাফেজ, এরপরে টেলোফেজ আরম্ভ হবে। আর তারপরেই অ্যাজ এ রুল হিসাবে কি হবে, সেল সাইটোপ্লাজম সেগমেন্টেশন। আর আমি আগেও বলেছি নিয়মটা কি, যে সেল সাইটোপ্লাজমের সেগমেন্টেশন যখন হয় তার নিয়ম হচ্ছে দুটা পোলকে কানেক্ট করা যেটা মিডিল এক্সিস, ঠিক তার রাইট অ্যাঙ্গেল দিয়ে সেগমেন্টেশন হবে। আর সেটাও হবে কার মধ্য দিয়ে, যেটা স্পিন্ডিল ফর্মেশন হবে এক্স্যাক্টলি তার ইকুয়েটরের মধ্য দিয়ে সেগমেন্টেশন হবে। তাহলে এবার সেগমেন্টেশন লাইনটা এদিক দিয়ে হবে, এবার তো এদিক দিয়ে হবে না। তাহলে এবার কি হচ্ছে, এদিক দিয়ে হচ্ছে। এতে যেটা রেজাল্টিং ব্লাস্টোমিয়াস দেখা যাচ্ছে একটা আকারে ছোট একটা বড়, এরকমও হতে পারে। তো ক্লিভেজ দ্যাট মিনস সাইটোপ্লাজমের সেগমেন্টেশন ডিফারেন্ট ডাইরেকশনে হতে পারে। যেমন এটা একদম ইকুয়েটর দিয়ে হয়েছে, এটা ঠিক যেটা ইকুয়েটর, যেটা এগ ইকুয়েটর ঠিক তার অল্প উপর দিয়ে হয়েছে। কেন হলো, তার কারণ হচ্ছে স্পিন্ডিলের পজিশন। এটাও একটা হলোব্লাস্টিক ক্লিভেজ যেটা আমরা পাবো। আর এই ধরনের হলোব্লাস্টিক ক্লিভেজকে বলা হয় আনইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ, কারণ এখানে যেগুলি ব্লাস্টোমিয়ার্স তৈরি হয়েছে সেগুলি আনইকুয়াল ইন সাইজ। The small sized blastomeres are called the micromere, large sized blastomeres is called the macromeres. That's why I said the position of the mitotic spindle actually determine the plan of cleavage, যে কোন ডাইরেকশনে কোন অ্যাঙ্গেলে ক্লিভেজ হবে, কোন সাইড দিয়ে ক্লিভেজটা হবে। অলরেডি
অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য, তো সেটা আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি দ্য পজিশন, যে যেটা স্পিন্ডিলের পজিশন সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি করছে, ডিটারমিন করছে, বিকজ অলরেডি উই কুড নো দ্যাট দ্যার ইজ এ রুল। এই রুলটা আমি আবার বলে দিচ্ছি আরেকবার, that the plan of cytoplasm segmentation remain always at right angles to the long axis of the spindle and keep remember pass through the exact equator of the spindle. So anyway, as defined cleavage furrows may divide egg from different angles, আর সেটাও কেন হয়, due to position of the defined position of the spindle। সেই হিসাবে আমরা কিছু ইম্পর্টেন্ট ক্লিভেজ প্ল্যান্টস আমরা এখানে দেখব। ক্লিভেজ প্ল্যান্টস অনেক ধরনের হয়, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট টাইপস নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আর এই ডিফারেন্ট ক্লিভেজ প্ল্যান্টটা কেন হচ্ছে, ডিউ টু ডিফারেন্ট পজিশন অফ দ্য স্পিন্ডেল উইদিন দ্য এগ অর দি ব্লাস্টোমিয়ার্স। তো প্রথম যেটা আমরা টাইপ দেখছি, দ্যাট ইজ দ্য মেরিডায়নাল ক্লিভেজ প্ল্যান্ট, দিস ওয়ান। এটা ডেফিনেশনে কি বলা হচ্ছে? In definition, it has been said that when cleavage furrow, mind it, when cleavage furrow passes through the center of animal and vegetal axis and bisect both the poles of the egg, then such plan of cleavage is called the meridional plan. অর্থাৎ আমি অল্প আগেও বলেছিলাম যে এগের কিন্তু একটা অ্যানিমেল পোল একটা ভেজিটেল পোল আছে। এক্ষেত্রে অ্যানিমেল পোল আর ভেজিটেল পোলকে কানেক্টিং যেটা এক্সিস, ঠিক এই এক্সিসের মধ্য দিয়ে যদি সেগমেন্টেশনটা হয়, সাইটোকাইনেসিসটা হয়, ঠিক আছে, তখন এই ধরনের যেটা ক্লিভেজ প্ল্যান সেটাকে বলা হবে মেরিডায়নাল ক্লিভেজ। অ্যানাদার টাইপ ইজ দ্য ভার্টিক্যাল ক্লিভেজ প্ল্যান। এটাও দেখতে প্রায় মেরিডায়নালের মতনই, এটাও ভার্টিক্যাল ক্লিভেজ ছিল, বাট এটা ঠিক অ্যানিমেল পোল আর ভেজিটেল পোলকে কানেক্ট করা যেটা মিডিল এক্সিস, ঠিক তার মধ্য দিয়ে সেগমেন্টেশনটা হয়েছে, এটা মেরিডায়নাল। এখানে কি হচ্ছে, প্রায় একই রকম, কিন্তু এখানে যেটা সেগমেন্টেশন, ঠিক আছে, সেগমেন্টেশনটা ঠিক অ্যানিমেল পোল আর ভেজিটেল পোলকে কানেক্ট করা যেটা এক্সিস তার মধ্য দিয়ে পাস হয়নি, এটা অল্প সাইড দিয়ে পাস হয়েছে, এই সাইড দিয়ে যেতে পারে বা এই সাইড দিয়ে যেতে পারে। তো দিস কাইন্ড অফ ক্লিভেজ ইজ কল্ড দি ভার্টিক্যাল ক্লিভেজ। এতে কি হয়, আনইকুয়াল ব্লাস্টোমিয়ার্স তৈরি হয়, মাইক্রোমিয়ার্স অ্যান্ড ম্যাক্রোমিয়ার্স। আরেকটা টাইপ হচ্ছে ইকুয়েটোরিয়াল প্ল্যান। ইকুয়েটোরিয়াল প্ল্যানটা কি, এখানে কি হচ্ছে, এখানে যেটা অ্যানিমেল পোল এবং ভেজিটেল পোল কানেক্টিং যেটা মিডিল এক্সিস, ঠিক তার রাইট অ্যাঙ্গেল দিয়ে সেগমেন্টেশনটা হবে, তার রাইট অ্যাঙ্গেলে সেগমেন্টেশন হবে। আর সেটাও হবে কি, যেটা ফার্টিলাইজড এগ বা ব্লাস্টোমিয়ার্স, ঠিক তার ইকুয়েটরের মধ্য দিয়ে সেগমেন্টেশন হবে, ঠিক তার ইকুয়েটর দিয়ে। দিস ইজ, তো দিস কাইন্ড অফ ক্লিভেজ ইজ কল্ড দি ক্লিভেজ প্ল্যান ইজ কল্ড দি ইকুয়েটোরিয়াল প্ল্যান, ঠিক আছে। The next one is the latitudinal cleavage plan. এটা কার মতন, এই ল্যাটিটিউডিনাল ক্লিভেজ প্ল্যানটা এক্স্যাক্টলি ইকুয়েটোরিয়াল প্ল্যানের মতন। এখানেও কি হচ্ছে, সেগমেন্টেশন কোন ডাইরেকশনে, এখানে একটার সেগমেন্টেশন হয়েছে ইন হরাইজন্টাল ডাইরেকশন, কিন্তু এই হরাইজন্টাল ডাইরেকশনে যেটা ক্লিভেজ ফারো যেটা ফরমেশন হয়, সেটা কিন্তু এক্সাক্ট তার ইকুয়েটর দিয়ে কিন্তু পাস হয় না, সেটা অল্প উপরে বা নিচ দিয়ে পাস হয়। এখানেও কি হবে, আনইকুয়াল ব্লাস্টোমিয়ার্স তৈরি হবে, স্মল সাইজ লার্জ সাইজ। স্মল সাইজ ব্লাস্টোমিয়ার্স আর কল্ড দি মাইক্রোমিয়ার্স, বড়টাকে বলা হবে ম্যাক্রোমিয়ার্স। তো এভাবে তৈরি হবে। এবং এই যে আমরা সেগমেন্টেশনসগুলি যে ডিফারেন্ট ডাইরেকশনসে হতে পারে, কোথাও ভার্টিক্যাল ডাইরেকশনে, কোথাও হরাইজন্টাল ডাইরেকশনে, আবার কোথাও হরাইজন্টাল ডাইরেকশনে হচ্ছে সেটা ঠিক ইকুয়েটরের মধ্য দিয়ে হচ্ছে, সেটা ইকুয়েটোরিয়াল প্ল্যান। আবার হরাইজন্টাল ডাইরেকশনেই হচ্ছে কিন্তু সেটা ঠিক ইকুয়েটর দিয়ে যাচ্ছে না সেগমেন্টেশনটা, একটা যে সেগমেন্টেশন হচ্ছে, একটা যে টুকরা হচ্ছে, সেটা আবার উপর দিয়ে হচ্ছে, কল দি ল্যাটিটিউডিনাল ক্লিভেজ প্ল্যান। এই যে ডিফারেন্ট ডাইরেকশনে যে এগের সেগমেন্টেশনস হয় বা ব্লাস্টোমিয়ার একটা যে সেগমেন্টেশনস হচ্ছে, এটা কিন্তু নির্ভর করছে কিসের উপরে, অন পজিশন অফ স্পিন্ডেল, অন ডিফাইন্ড পজিশনস অফ দ্য স্পিন্ডেল, স্পিন্ডেলের পজিশনটার উপর অ্যাকচুয়ালি নির্ভর করে থাকে। এনিওয়ে, মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব টাইপস অফ ক্লিভেজ নিয়ে।
অ্যাকচুয়ালি এতক্ষণ আমরা দেখলাম প্ল্যান অফ ক্লিভেজ, যে কোন ডাইরেকশনে সেগমেন্টেশন হবে। আর এবার আমরা আলোচনা করছি টাইপস অফ ক্লিভেজ নিয়ে। অ্যাকচুয়ালি অ্যামাউন্ট অফ ইয়ক প্রেজেন্ট, লিসেন কেয়ারফুলি, the amount of yolk present and also on manner in which the yolk is distributed in the egg, and finally the position of the spindle determine the kinds of cleavage. ঠিক আছে, আমি আবার রিপিট করছি অ্যাকচুয়ালি, কারণ এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ডিফারেন্ট টাইপস অফ ক্লিভেজ নিয়ে। আর এই যে ডিফারেন্ট টাইপস অফ যে আমরা ক্লিভেজ পাবো, সেই ক্লিভেজ বিভিন্ন ধরনের ক্লিভেজ কেন হয়, তার মেইন কারণ হচ্ছে নাম্বার 1 অ্যামাউন্ট অফ ইয়ক প্রেজেন্ট, সেকেন্ড কারণ হচ্ছে দি ম্যানার ইন হুইচ দ্য ইয়ক ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য এগ, এবং 3 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে পজিশন অফ দ্য স্পিন্ডেল। এই 3টা কারণ অ্যাকচুয়ালি কি করে, ডিটারমিন করে দ্য টাইপস অফ ক্লিভেজ। ক্লিভেজ যে বিভিন্ন ধরনের হয় সেগুলি তার উপর নির্ভর করছে। তো আমরা এখন সেগুলি আলোচনা করছি। ফর এক্সাম্পল, প্রথমে আমরা নিয়ে কাজ করছি আমরা হলোব্লাস্টিক ক্লিভেজ নিয়ে। অবশ্য হলোব্লাস্টিক ক্লিভেজ কি সেটা নিয়ে কিন্তু অল্প আগেও আমি আলোচনা করে দিয়েছি। হলোব্লাস্টিক ক্লিভেজ মিন্স যে ক্লিভেজ মিন্স সাইটোকাইনেসিস মিন্স সেগমেন্টেশনস অফ দ্য সাইটোপ্লাজম, যেখানে সাইটোপ্লাজমের সেগমেন্টেশনটা কমপ্লিট হবে। যেমন এক্ষেত্রে যেটা এক্স সাইটোপ্লাজম, তার সেগমেন্টেশনটা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণভাবে সাইটোপ্লাজমটা বিভক্ত হয়ে দুটা সেপারেট সেলস তৈরি হয়ে গেছে, মাঝখানে সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে গেছে। এখানেও তাই, কমপ্লিট ডিভিশন, কমপ্লিট সেগমেন্টেশন। এরকম হয় নাই যে কিছু দূর সেগমেন্টেশন হয়েছে, বাকি সাইডটা অবিভক্ত রয়ে গেছে, সেটা না, কমপ্লিট সেগমেন্টেশন, সম্পূর্ণভাবে ডিভিশন হয়ে গেছে। এ ধরনের যেটা ক্লিভেজ সেটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। এবং এই হলোব্লাস্টিক ক্লিভেজ 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ, আর একটা হচ্ছে আনইকুয়াল। যেমন এই ক্ষেত্রে সি আর্চিনসের ক্ষেত্রে আমরা যেটা ক্লিভেজ দেখছি, দিস ইজ ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ। কখন বলা হবে, যে যখন একটা ফার্টিলাইজড এগ বা ব্লাস্টোমিয়ার্সের যখন সেগমেন্টেশনস হবে, এক তো সেটা কমপ্লিট সেগমেন্টেশনস হতে লাগবে, আর দ্বিতীয় হচ্ছে রেজাল্টিং ব্লাস্টোমিয়ার্সগুলি কি হতে লাগবে, ইকুয়াল ইন সাইজ। ডায়াগ্রামে আমরা যা দেখছি, যেটা ভাগ হয়ে দুটো ইকুয়াল সাইজ ব্লাস্টোমিয়ার্স তৈরি হচ্ছে, এটা ভাগ হয়ে 4টা ইকুয়াল সাইজ ব্লাস্টোমিয়ার্স, এটা ভাগ হয়ে দুটো ইকুয়াল সাইজ ব্লাস্টোমিয়ার্স। সো দিস কাইন্ডস অফ ক্লিভেজ ইজ কল্ড দি ইকুয়াল হলোব্লাস্টিক ক্লিভেজ। হলোব্লাস্টিক ক্লিভেজকে টোটাল ক্লিভেজ বলেও বলা হয়, কারণ এখানে সেগমেন্টেশনটা টোটাল হয়। এবার ফ্রগের ক্ষেত্রে যদি আমরা যাই, ঠিক আছে, ফ্রগের যেটা ক্লিভেজ সেটা কিন্তু আবার হলোব্লাস্টিক বাট আনইকুয়াল। প্রথম দিকে ক্লিভেজটা ইকুয়াল হয়, কিন্তু তারপরে গিয়ে ক্লিভেজটা দেখা যাচ্ছে আনইকুয়াল ব্লাস্টোমিয়ার্স প্রডিউস করছে। ঠিক আছে, এখানে উপরের যে সেলসগুলি তৈরি হচ্ছে ব্লাস্টোমিয়ার্স, সেগুলি স্মল সাইজ, নিচেরগুলি আকারে বড়, মাইক্রোমিয়ার্স অ্যান্ড ম্যাক্রোমিয়ার্স তৈরি হচ্ছে। আর সেটারও কারণ কিন্তু আমি অলরেডি এক্সপ্লেইন করে দিয়েছি এখানে। এর কারণটা হচ্ছে এটা, ডিউ টু পজিশন অফ দ্য স্পিন্ডেল। স্পিন্ডেলটা যদি ঠিক মাঝখানে তৈরি হতো, তাহলে এই একটা ভাগ হওয়ার সমান ভাগ হতো। যেহেতু এটা ম্যাসোলিসাইথেল, স্পিন্ডেলের পজিশনটা শিফট হয়ে গেছে উপর দিকে, কারণ ইয়কের প্রেজেন্স এবং তার পরিমাণ, তার ম্যানার অফ ডিস্ট্রিবিউশন উইদিন দ্য এগ, সেটা কিন্তু নিউক্লিয়াসের পজিশন এবং স্পিন্ডেলের পজিশনটাকে ভেরিয়াসলি অ্যাফেক্ট করে, আর তার উপর কিন্তু ক্লিভেজ ডিফাইন্ড হতে পারে। এটা তো ম্যাসোলিসাইথেল এক্স, এখানেও তাই, এটা ম্যাসোলিসাইথেল এক্স। ম্যাসোলিসাইথেল এক্সে কি হয়, ম্যাক্রোমিয়ার্স ফরমেশন হয়, এখানে তাই হয়েছে। So this kind of cleavage is called unequal holoblastic or unequal total cleavage. Example আমরা কোথায় পাই, ইন কেস অফ ফ্রগ। এবার আরেক ধরনের ক্লিভেজ হচ্ছে, সেটা হচ্ছে meroblastic cleavage. Meroblastic cleavage is the characteristics of macrocythal eggs. ফর এক্সাম্পল ইন কেস অফ বার্ডস, রেপটাইলস, এই সমস্ত এগের মধ্যে পাওয়া যায়, যেগুলি এগে ইয়কের পরিমাণটা অনেক বেশি থাকে। এখানে যেমন ম্যাসোলিসাইথেল এগের ক্ষেত্রে কি হচ্ছে, ইয়ক আছে, আর তার ফলে কি হয়েছে, এখানে যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ যেটা সাইটোপ্লাজম, সেটার কোয়ান্টিটি কমে গেছে,
কিন্তু এটাই যদি ম্যাক্রোলিসাইথেল এগ হতো তাহলে এখানে ইয়কের পরিমাণ আরো বেশি হতো, এনরমাস ইয়ক থাকে এখানে। যেমন এই পার্টটা যেমন মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজম যার মধ্যে নিউক্লিয়াস আছে, কিন্তু এটা যদি ম্যাক্রোলিসাইথেল এগ হতো, এই যেটা মেটাবলিক্যালি যেটা অ্যাক্টিভ সাইটোপ্লাজম এটা সীমিত হয়ে যেত এখানে অল্প একটা ডিস্ক শেপ, ছোট্ট একটা স্পট হিসাবে, ছোট্ট একটা এগের মধ্যে একটা স্মল স্পট হিসাবে থেকে যেত। বাকি সমস্ত পার্টটা এগের কি দিয়ে অকুপাই হতো? বাই দ্য ইয়ক দ্য রিজার্ভ ফুডস। একটা স্মল স্পট বা ডিস্ক আকারে মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজমটা থেকে যেত। তো মেরোব্লাস্টিক ক্লিভেজটা অ্যাকচুয়ালি কি? এটা ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ম্যাক্রোলিসাইথেল এগ। সেখানে কি হয়, সেখানে যেটা segmentations of the egg that remain limited within the just যেটা তার অ্যানিমেল পোল, যেখানে জাস্ট মেটাবলিক্যালি অ্যাক্টিভ যে সাইটোপ্লাজমের অল্প অংশ রয়ে গেছে ওখানেই শুধু কি হবে, ক্লিভেজটা হবে। বাকি যেটা এগের যেটা পার্ট থাকবে, যেটা ইয়ক দিয়ে ভরা থাকবে, সেটা কিন্তু আনডিভাইডেড অবস্থাতে থাকবে, সেখানে কোনো সেগমেন্টেশন হবে না। আমরা সেটা আরো ভালো করে বুঝবার জন্য এই ডায়াগ্রামটা আমরা দেখব। দিস ইজ অ্যান ম্যাক্রোলিসাইথেল এক্স। এই একটার যেটা আমি অল্প আগে ওই ডায়াগ্রামটাতে দেখাচ্ছিলাম যে এই একটার ক্ষেত্রে কি হয়, জাস্ট এর এতটুক জায়গা তার অ্যাক্টিভ সাইটোপ্লাজম, আর বাকি এগের যে পার্টটা আছে এই পার্টটা কমপ্লিটলি অকুপাইড বাই দি ডেন্স ইয়ক। তো এই অল্পটুক অংশকে বলা হয় তার কি, এটা তার ডিস্ক, অ্যানিমেল ডিস্ক। কাজে এবার যখন সেগমেন্টেশন হবে আফটার ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াস ভাগ হয়ে যাওয়ার পর যখন তার সেগমেন্টেশন হবে, এই সেগমেন্টেশনটা যখন হবে, যেটা এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে, সেটা এখানে এসে শেষ হয়ে যায়। এরপরে এই সেগমেন্টেশনটা আর আগাতে পারে না। অর্থাৎ এই ধরনের এগের মধ্যে যেটা ক্লিভেজ বা সেগমেন্টেশন আমরা পাচ্ছি, দ্যাট ইজ ইনকমপ্লিট। একটা সম্পূর্ণভাবে সেগমেন্টেড হচ্ছে না, তার যেটা ইয়ক ল্যাডেন পার্ট সেটা অবিভক্ত থেকে যায়, আনসেগমেন্টেড পার্ট। তো এই ধরনের ক্লিভেজকে বলা হবে মেরোব্লাস্টিক ক্লিভেজ। এই ডায়াগ্রামটাতে দেখছি দুটা ব্লাস্টোমিয়ার্স তৈরি হলো, এরপরে চারটা গিয়ে 8টা তৈরি হলো, এভাবে ধীরে ধীরে ব্লাস্টোমিয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু এগের এই পার্টটা হুইচ রিমেন্স অকুপাইড বাই দি ইয়ক, এই পার্টটা কিন্তু অবিভক্ত থেকে যায়। ঠিক আছে, এই ডায়াগ্রামটি স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু মেটাবলিক্যালি অ্যাক্টিভ যেটা সাইটোপ্লাজমিক পার্ট সেখানেই শুধু সেগমেন্টেশনটা হয়, বাকি যেটা ইয়ক থাকা যেটা অংশ সেটা কিন্তু অবিভক্ত থেকে যায়, সেখানে কোনো সেগমেন্টেশন হচ্ছে না। কাজে একটা সম্পূর্ণভাবে সেগমেন্টেশন হচ্ছে না। ঠিক আছে, এটাই যদি মাইক্রোলিসাইথেল এগ হতো, তাহলে আমরা কি পেতাম? তাহলে আমরা এটা পেয়ে যেতাম, সেগমেন্টেশনটা কি হতো, কমপ্লিট হতো সেগমেন্টেশনটা। এটা সেগমেন্টেশন কমপ্লিট, কিন্তু এখানে সেগমেন্টেশনটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। ঠিক আছে, সি আর্চিনসের ক্ষেত্রে, যেটা আমি অল্প আগে এক্সাম্পল দেখিয়েছিলাম, সি আর্চিনসের ক্ষেত্রে segmentation is complete segmentation. That's why this kind of cleavage is called the holoblastic or total cleavage. কিন্তু এখানে কি হচ্ছে, এখানে segmentation remain incomplete। এই জন্য ম্যারোব্লাস্টিক ক্লিভেজকে কি বলা হয়, ইনকমপ্লিট ক্লিভেজ বলেও বলা হয়, কারণ এই জায়গাটার কোনো সেগমেন্টেশন হচ্ছে না। এবার এই যেটা ম্যারোব্লাস্টিক ক্লিভেজ, এই ম্যারোব্লাস্টিক ক্লিভেজ এবার দু ধরনের হতে পারে। একটা তো আমরা এটা দেখলাম, আর এই ধরনের মেরোব্লাস্টিক ক্লিভেজ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাক্রোলিসাইথেল, টেরোলিসাইথেল এগস, ফর এক্সাম্পল ইন দি এগ অফ বার্ডস, রেপটাইলস এক্সেট্রা। ঠিক আছে, আর এই ধরনের মেরোব্লাস্টিক ক্লিভেজকে বলা হয় ডিসকয়েডাল ক্লিভেজ। ফিশের এগের মধ্যেও কিন্তু এ ধরনেরই ক্লিভেজ হয়। এটা ডিসকয়েডাল। কেন ডিসকয়েডাল? কারণ এখানে জাস্ট যেটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ সাইটোপ্লাজম, it appears as a disc, as a spot on the surface of the egg, কারণ এগের বাকি পার্টটা সম্পূর্ণ ইয়ক দিয়ে ভরা থাকে। জাস্ট ওই অল্পটুকু যেটা অ্যানিমেল পোল ওখানেই শুধু সেগমেন্টেশন চলে, বাকি এই পার্টটাতে কোনো সেগমেন্টেশন হবে না। তো দিস ইজ দ্য ম্যারোব্লাস্টিক ক্লিভেজ এবং টাইপটা হচ্ছে ডিসকয়েডাল। এক্সাম্পল ফিশ, রেপটাইলস, বার্ডস। আর এই ম্যারোব্লাস্টিক ক্লিভেজের আর একটা টাইপ হচ্ছে সুপারফিশিয়াল। আর সুপারফিশিয়াল যেটা cleavage, it is the characteristic of centrolycythel egg. Now what are centrolycythel egg?
অ্যাকচুয়ালি ইনসেক্ট সেক্স, বিশেষ করে আর্থ্রোপড যেগুলি আছে সন্ধিবদী প্রাণী, তাদের এগগুলিকে সেন্ট্রাল এসাইথেল এগ বলা হয়। এই এগগুলির ক্যারেক্টার হচ্ছে এই এগগুলির মধ্যে ইয়ক একদম, যেটা এগ আছে এগের একদম মাঝখানে ইয়কটা জমা হয়ে থাকে, আর এর চারদিকে কি থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ ইয়ক ফ্রি সাইটোপ্লাজম থাকে। যেমন বার্ডের এগের ক্ষেত্রে কি হয়, এটা এই এগটাকে কিন্তু আমরা উপর থেকে দেখছি, ঠিক আছে, একটা এগকে নিয়ে যদি উপর থেকে দেখি, অ্যানিমেল পোলটাকে যদি আমি উপর দিকে নেই, তাহলে এটা হচ্ছে তার অ্যানিমেল পোল। সেখানে জাস্ট একটা স্পট আমরা পাবো, যে স্পটটার মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, ক্লিভেজ চলে। বাকি এরিয়াতে কিন্তু ক্লিভেজ চলবে না, কারণ বাকি পার্টটা কি তার ইয়ক লেডেন পার্ট, জাস্ট উপরের অংশটা কি থাকবে, এটা চলবে, ক্লিভেজ চলবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে একটার মাঝখানে ইয়ক থাকবে আর চতুর্দিকে কি আছে, সাইটোপ্লাজম আছে। এবার কি হয়, এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটার প্রথমে রিপিটেড ডিভিশন, বারবারের ক্যারিওকাইনেসিস হবে, স্ট্রাকচারটা প্রথমে মাল্টি নিউক্লিয়েটেড হবে, তারপরে নিউক্লিয়াসগুলি এগুলি মাইগ্রেট করবে টুয়ার্ডস দি পেরিফেরি, সাইডে গিয়ে মাইগ্রেট করে ইয়ক, মাঝখানে তো ইয়ক আছে, তার চারদিকে নিউক্লিয়াসগুলি জমা হয়ে যাবে। এরপর যখন সেগমেন্টেশন আরম্ভ হবে, তখন এর চারদিকের সাইটোপ্লাজমটার সেগমেন্টেশন হবে, কিন্তু এই চারদিকে থাকা সাইটোপ্লাজমটার যখন সেগমেন্টেশন হবে, মাঝখানের ইয়কটা কিন্তু আনডিভাইডেড অবস্থায় থেকে যাবে। এই যেটা সেন্ট্রাল ইয়ক, যার জন্য এগগুলিকে বলা হয় সেন্ট্রাল এসাইথেল এগ, তার মাঝখানের কিন্তু ইয়কটা কিন্তু আনডিভাইডেড থাকবে, অবিভক্ত থেকে যাবে। শুধু ইয়কটাকে ঘিরে চারপাশে যেটা সাইটোপ্লাজম আছে, সেখানে শুধু সেগমেন্টেশনস বা ক্লিভেজ চলবে। সো দিস কাইন্ড অফ ক্লিভেজ ইজ কল্ড দি সেন্ট্রাল superficial cleavage. It is a kind of meroblastic cleavage, incomplete cleavage. Meroblastic cleavage means incomplete, যে কমপ্লিট সেগমেন্টেশন হচ্ছে না, এর এগের ভিতরে থাকা ইয়ক অংশটা আনসেগমেন্টেড থেকে যায়, অবিভক্ত থেকে যায়। আর and so that was all in this today's class about the cleavage pattern. And anyway, and at last, my dear students, we should know the significance. এটা বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি এখানে। we should know actually the significance of cleavage. এই যে ক্লিভেজ নিয়ে আমরা পড়লাম, ক্লিভেজ তো নানা ধরনের হয়, একটা হচ্ছে হলোব্লাস্টিক ক্লিভেজ, হলোব্লাস্টিক ইকুয়াল, হলোব্লাস্টিক আনইকুয়াল, দেন আমরা পেলাম মেরোব্লাস্টিক ক্লিভেজ অর ইনকমপ্লিট ক্লিভেজ। সেটা কি হয়, ডিসকয়েডাল হতে পারে, অথবা সেটা কি হতে পারে, সেন্ট্রাল এসাইথেল ক্লিভেজ হতে পারে। তো এই যে ক্লিভেজ, এই ক্লিভেজের সিগনিফিকেন্স কি, এর এমব্রায়োলজিক্যাল ভূমিকা কি, সেটা নিয়ে আলোচনা করে আজকের ক্লাসটা আমি শেষ করছি এখানে। The first significance is that, যেটা প্রথম যেটা আমরা সিগনিফিকেন্স নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ক্লিভেজ actually converts a unicellular zygote into a multicellular embryo. ঠিক আছে, নাহলে তো যদি ক্লিভেজ না হতো তাহলে আমাদের বডিটা মাল্টিসেলুলার হতো না তো, কারণ আমাদের শরীরটা তাহলে ওই একটাই ফার্টিলাইজড এগ হয়ে থেকে যেত। শরীরে যে এখন ট্রিলিয়নস অফ সেলস আমরা পাচ্ছি, এটা এই জন্যই পাচ্ছি, ডিউ টু ক্লিভেজ। এই যে জাস্ট শর্টলি আফটার ফার্টিলাইজেশন, এই যে জাইগোটের মধ্যে যেটা মাইটোসিস ডিভিশন স্টার্ট হয়, এটা টিল ডেথ পর্যন্ত চলবে আমাদের, নাহলে মাল্টিসেলুলার এমব্রায়ো তৈরি হতো। The second significance is that it maintains the cell size. Keep remember, the second significance of cleavage is that the cleavage maintains the cell size and nucleocytoplasmic ratio of the species. And the third significance is that finally cleavage produces a large numbers of cells or blastomeres required for building of offspring's body. নাহলে শরীর তৈরি হবে কি, যেটা অল্প আগে বললাম, না তো শরীর তৈরি হবে না, মাল্টিসেলুলার বডি তৈরি হবে না, সেলস তো লাগবে। বাট দ্য বিগিনিং অফ দ্য লাইফ ইজ এ সিঙ্গেল সেল। এই একটা সেল দিয়ে তোর একটা হিউম্যান বডি তৈরি হবে না, ট্রিলিয়নস অফ সেলস লাগবে। তার সেলস নতুন করে তৈরি হতে পারে না, সেলস অলওয়েজ অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং ওয়ান। দ্যাট স্টেম সেলস, যেখান থেকে আমাদের শরীরে ট্রিলিয়নস অফ সেলস চলে আসছে, সেটা হচ্ছে জাইগোট। এর থেকে এই সেলটাই ভাগ হয়ে সেলের সংখ্যা বাড়ছে, এই সেলসগুলি পরবর্তীতে বিভিন্ন টিস্যুতে পরিণত হবে, নানা ধরনের টিস্যু সেলস তৈরি হবে, নানা ধরনের অর্গান সিস্টেম তৈরি হবে।
And keep remember that in ascaris, tunicates, molluscas, annelids, ঠিক আছে, এই যে আমি নামগুলি বললাম ascaris, tunicates, etc., the blastomeres are actually predetermined. যেখানে যখন একটা জাইগোট যখন ভাগ হয় তার থেকে যেগুলি ব্লাস্টোমিয়ার্স তৈরি হয়, ইন কেস অফ অ্যাসকারিস, টিউনিকেটস এক্সেট্রা, অ্যানিলিডস এক্সেট্রা, এই ব্লাস্টোমিয়ার্সগুলি আগের থেকেই প্রিডিটারমিনমেন্ট যে এই ব্লাস্টোমিয়ার্সটা গিয়ে ভবিষ্যতে কোন স্ট্রাকচারটা তৈরি করবে, এই ব্লাস্টোমিয়ারটা গিয়ে ভবিষ্যতে বডির কোন স্ট্রাকচারটা তৈরি করবে, এটা আগের থেকেই একটা প্রিডিটারমিন্ড হয়ে থাকে। এই ধরনের যেটা ক্লিভেজ, সেই ক্লিভেজকে কিন্তু ডিটারমিনেট ক্লিভেজ বলে বলা হয়। কিন্তু ইন কেস অফ হিউম্যানস অ্যান্ড হায়ার অ্যানিমালস, যেটা ক্লিভেজ সেটাকে বলে ইনডিটারমিনেট ক্লিভেজ। আগেরটা ছিল ডিটারমিনেট, আর আমাদের ক্লিভেজটাকে বলা হয় ইনডিটারমিনেট। আমাদের ক্ষেত্রে কি হয়, যেটা জাইগোট সেটা ভাগ হবে, ভাগ হয়ে ব্লাস্টোমিয়ার্স তৈরি হবে। এই ব্লাস্টোমিয়ার্সগুলির অ্যাকচুয়ালি প্রিডিটারমিন না, ঠিক আছে। এই জন্য কি হয়, যে অনেক সময় কি হয়, যখন একটা এমব্রায়ো ডেভেলপ হতে থাকে, মাঝখানে যদি এমব্রায়োটা যদি ব্রেক হয়ে যায়, ভেঙে গেল, তখন তার থেকে কি হতে পারে, মনোজাইগোটিক টুইন্স তৈরি হতে পারে। অ্যান্ড দ্যাট ইজ অনলি পসিবল, ওটা এই জন্যই পসিবল কারণ ব্লাস্টোমিয়ার্সগুলি আগের থেকে প্রিডিটারমিন থাকে না যে কোনটা দিয়ে ভবিষ্যতে কোন অঙ্গটা তৈরি হবে, কোন ব্লাস্টোমিয়ার ভবিষ্যতে গিয়ে বডির কোন পার্টটাকে তৈরি করবে, সেটা আগের থেকে প্রিডিটারমিন থাকে না। তো সেই হিসাবে কিন্তু ক্লিভেজ আমরা দু ধরনের পাচ্ছি আরো, একটা হচ্ছে ইনডিটারমিনেট ক্লিভেজ, একটা ডিটারমিনেট। ইন কেস অফ অ্যাসকারিস, টিউনিকেটস, মলাস্কা, অ্যানিলিডস এক্সেট্রা, দ্য ক্লিভেজ ইজ ডিটারমিনেট। সেখানে ব্লাস্টোমিয়ার্সগুলি আগের থেকে ফিক্স থাকে যে কোনটা দিয়ে ভবিষ্যতে বডির কোন পার্টটা তৈরি হবে। বাট ইন কেস অফ ম্যামেলস, ফর এক্সাম্পল ইন কেস অফ হিউম্যান বিংস, আমাদের ক্ষেত্রে যেটা ক্লিভেজ সেটাকে কি ক্লিভেজ বলা হয়, ইনডিটারমিনেট ক্লিভেজ, ইনডিটারমিনেট আমাদের ক্ষেত্রে। আর আগেরটা ছিল ডিটারমিনেট, ইনডিটারমিনেট। তো আমাদের ক্ষেত্রে বলা হবে ইনডিটারমিনেট। কেন ইনডিটারমিনেট ক্লিভেজ? কারণ আমাদের ক্ষেত্রে ব্লাস্টোমিয়ার্সগুলি আগের থেকে ফিক্স থাকে না যে কোনটা গিয়ে বডির কোন পার্টটা তৈরি করবে, সেজন্য ইনডিটারমিনেট ক্লিভেজ। আর অ্যাসকারিস, টিউনিকেটস এর ক্ষেত্রে সেটা হচ্ছে ডিটারমিনেট ক্লিভেজ, কারণ সেখানে ব্লাস্টোমিয়ার্সগুলি আগের থেকে প্রোগ্রাম করা থাকে, আগের থেকে ফিক্স থাকে যে সেটা পরবর্তীতে গিয়ে বডির কোন পার্টটাকে তৈরি করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস ফর লার্নিং উইথ মি, and keep your study continue. And in very next class, I will discuss the formation of blastula and the placenta in embryogenesis, in development of human embryo. So thank you very much and keep your study continue.